বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান শাখা শিক্ষার্থীবৃন্দ ও আর যারা দেখছেন আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন স্কুলের নিয়মিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাবিয়া সুলতানা, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাওয়ানি একাডেমি। আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান শাখায় যারা আছো তাদের জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 8 রেচন প্রক্রিয়া সম্পর্কে একটা ক্লাস নিব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় আছে সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া বা এক্সক্রিটরি সিস্টেম। প্রথমে আমাদের শব্দটা সম্পর্কে জানা দরকার যে রেচন কি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রাণী, এখানে তোমাদের মানবদেহ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তবে সব প্রাণীর মধ্যে এই রেচন প্রক্রিয়াটা হয়ে থাকে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রাণীর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারিত হয় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় রেচন প্রক্রিয়া। শুধু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হয়ে যায় সেটা বললে হবে না, নাইট্রোজেন ঘটিত তরল বর্জ্য পদার্থ যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়াটাকেই বলা হয় রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া যে রেচন তন্ত্রটা কাজ করে সেই রেচন তন্ত্রের মধ্যে বৃক্ক নামে একটি অঙ্গ আছে, সেটাই হচ্ছে আমাদের রেচনের প্রধান অঙ্গ। তাহলে পরে রেচন তন্ত্র এই রেচনের কাজটা করছে, আর তাতে বৃক্ক হচ্ছে তার প্রধান অঙ্গ। এর সাথে আরও অন্যান্য বিভিন্ন অঙ্গগুলো সাহায্য করে থাকে। তাহলে পরে তোমাদের প্রথমেই জানা দরকার যে তন্ত্রই বা কী। যখন কয়েকটি অঙ্গ একসাথে একটা কাজ পরিপূর্ণরূপে সম্পন্ন করতে পারে তখন সেটাকে বলা হয় তন্ত্র। দেখো, আমি বলছি যে বৃক্ক হচ্ছে রেচনের প্রধান অঙ্গ, তার মানে আরও অন্যান্য অঙ্গ এখানে জড়িত আছে। তাহলে পরে যখন কয়েকটি অঙ্গ মিলে এই যে নাইট্রোজেন ঘটিত তরল বর্জ্য পদার্থ বের করে দেওয়ার কাজটি সুসম্পন্ন করছে তখন সেই তন্ত্রটাকে বলা হয় রেচনতন্ত্র। এখন এই রেচনতন্ত্রের প্রধান অঙ্গ যে বৃক্ক, বৃক্কটা কি, কোথায় থাকে সেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব। দেখো, তোমাদের বইতে যে লেখা আছে যে উদর গহ্বরের পিছনে, এখন উদর গহ্বর কোনটা সেটা তোমাদের আগে জানতে হবে। আমাদের যে বক্ষ গহ্বর আছে, উদর গহ্বর আছে, অর্থাৎ আমাদের যে বুকটা আছে, আমাদের যে উদর আছে, পেট আছে, সেই উদর আর বক্ষ গহ্বর উদর গহ্বরের মাঝখানে একটা ছাতার মতন একটা অংশ থাকে, যেটা তোমরা হয়তো শ্বসনে পড়ে এসেছো, যেটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এই মধ্যচ্ছদার পিছনে আমাদের যে মেরুদণ্ডটা আছে সেই মেরুদণ্ডের নিচে পিছনে কোমরের দিকে দুই পাশে দুটি বৃক্ক থাকে, যেটা ইংরেজিতে বলা হয় কিডনি, আর বাংলায় আমরা বৃক্ক বলে থাকি। অর্থাৎ একজোড়া কিডনি থাকে আমাদের মেরুদণ্ডের নিচের অংশে পিছন দিকে, সেটাকেই বলা হয় বৃক্ক। এবং এই রেচনে এই বৃক্কের ভূমিকাটাই প্রধান। বৃক্কের আকৃতিটা অনেকটা সিমের বিচির মতন, অর্থাৎ তোমরা যে সিম বিচি খাও সেটা কিছুটা দেখবে যে এই যে আমি পিছনে বোর্ডে ছবি এঁকেই রেখেছি বৃক্কের। এটা হচ্ছে, আমি তোমাদের সুবিধার জন্য ছবি আগে এঁকে রেখেছি। দেখো, যখনই কোনো চিত্র আঁকা হবে তখন চিত্রের নিচে কিন্তু অবশ্যই চিহ্নিত করতে হবে বা নাম লিখতে হবে। এখানে একটা বৃক্কের ছবি আঁকা হয়েছে, শুধু সম্পূর্ণ বৃক্কের ছবি এটা নয়, এটা বৃক্কের লম্বচ্ছেদের চিত্র। লম্বচ্ছেদ মানে হয়তো তোমরা বুঝো, যখন কোনো একটা জিনিসকে লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ করা হয় তখন সেটাকে লম্বচ্ছেদ বলা হয়। লম্বচ্ছেদ করলে পারে তার ভিতরে যে কী অঙ্গাণুগুলো আছে, কি উপাদানগুলো আছে সেটাকে আমরা ভালোভাবে দেখতে পারি, বুঝতে পারি। এখানে এটা হচ্ছে বৃক্কের ছবি। বৃক্কটা দেখো কিছুটা বীজের মতন, সিম বীজের মতন, অর্থাৎ একটা অংশ একটু চাপা এবং আরেকটা অংশ উত্তল, একটা অংশ অবতল, একটা অংশ উত্তল। এই বৃক্কই একজোড়া থাকে মানবদেহে। এই একজোড়া বৃক্ক আমাদের রেচন প্রক্রিয়ায় কাজ করে থাকে। তাহলে পরে রেচন হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে এই রেচনের কাজটা হচ্ছে সেটা হলো রেচনতন্ত্র। আর এই রেচনতন্ত্রের মাধ্যমে আমাদের দেহে যে নাইট্রোজেন ঘটিত বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হয়, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন,
এছাড়া রক্তটাকে পরিশুদ্ধ করে হচ্ছে এই বৃক্কগুলো রেচন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ আমাদের দেহে সারাদিন নানা জৈবনিক কার্যপ্রণালীর মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে আর রক্তের মাধ্যমে যে আসছে সেই রক্তটাকে বিশুদ্ধ করা হচ্ছে এই রেচনতন্ত্রের কাজ বা বৃক্কের কাজ। তাহলে পরে আসো আমরা বোর্ডে চলে যাই। এখানে রেচনতন্ত্র আসলে কি, সেখানে কি কি অঙ্গগুলো কাজ করছে সেগুলো নিয়ে আমরা একটু দেখি। দেখো, এটা হচ্ছে মানব রেচনতন্ত্র। এটা তোমরা বইটা খুলে বইতেও দেখবে যে তোমাদের চিত্রগুলো দেয়া আছে। মানব রেচনতন্ত্র, তন্ত্র মানে এখানে কয়েকটি অঙ্গ একসাথে কাজ করছে। দেখো, এই যে বৃক্কের কথা বলেছিলাম, একজোড়া বৃক্ক আছে। এই একজোড়া বৃক্কের মধ্যে আমরা যদি ছবিটাকে এভাবে কল্পনা করি তাহলে পরে এটা হচ্ছে ডান বৃক্ক আর এটা হচ্ছে বাঁ বৃক্ক, অর্থাৎ এটা রাইট কিডনি, ইংরেজিতে হলো কিডনি, আর এটা হচ্ছে লেফট কিডনি। রাইট কিডনির চেয়ে লেফট কিডনিটা, বাম কিডনিটা অবস্থানের দিক থেকে এইখানে দেখো, খেয়াল করলে পরে আমি ছবিতে বোঝানোর চেষ্টা করেছি, ডান কিডনির চেয়ে বাম কিডনিটা একটু উপরে অবস্থান করে। অর্থাৎ এই যে এখানে যে একটু উপরে আছে এই অংশটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। ডান কিডনিটার চেয়ে বাম কিডনিটা সামান্য একটু উপরে অবস্থান করে, যার অবস্থানটা হচ্ছে 2.5 সেন্টিমিটার একটু উপরে। এছাড়া এখানে দেখো দুটো ধমনীর ছবি দেওয়া হয়েছে। এটা ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা হচ্ছে সেই ধমনী, যেই ধমনীটা হৃৎপিণ্ড থেকে যে প্রধান ধমনীটা এসেছে সেই ধমনীটা পর্যায়ক্রমে এখানে এসে এই বৃক্কের সাথে মিলিত হয়েছে। ডরসাল মানে হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে সেই ধমনীটা আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে, বিভিন্ন ভাগে ভাগ হতে হতে এখানে এসে এটার নাম হয়েছে ডরসাল অ্যাওর্টা। এই ডরসাল অ্যাওর্টাটা দেখো দুইটা কিডনির মধ্যেই সে আরও নালি দিয়ে যোগাযোগ রক্ষা করেছে। এখানে এসে ধমনী থেকে আমরা জানি যে, তোমরা যে হৃৎপিণ্ডের চ্যাপ্টারটা যদি পড়ে থাকো তাহলে জানো যে ধমনী থেকে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে আসে, বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত মানে আমরা জানি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই ডরসাল অ্যাওর্টা দিয়ে দুই কিডনিতে প্রবেশ করে। এই যে দেখো, এখানে আমি চিত্রে বোঝানোর চেষ্টা করেছি, ডরসাল অ্যাওর্টা বা নিম্নমুখী এই অ্যাওর্টার মাধ্যমে এই কিডনিতে আসছে, এই কিডনিতে যাচ্ছে, অর্থাৎ দুটো কিডনিতে যাবে। অর্থাৎ এই যে পাশে দেখো কিডনির ছবিটা বড় করে দেওয়া আছে, এইটা হচ্ছে সেই ডরসাল অ্যাওর্টা, যার মাধ্যমে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কিডনির ভিতরে প্রবেশ করছে। এই কিডনির ভিতরে প্রবেশ করার পরে এটা হচ্ছে নেফ্রন। একটা সিঙ্গেল নেফ্রন, ঠিক আছে। এখন এই যে ডরসাল অ্যাওর্টা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই কিডনির মধ্যে প্রবেশ করলো। কিডনিতে প্রবেশ করার পরে আসলে এইখানে যে কিডনিটা থাকে এই কিডনির মধ্যে অনেকগুলো নেফ্রন থাকে। প্রতি কিডনিতে একজোড়া যে কিডনি থাকে, এক একটা কিডনির থেকে প্রায় 10 থেকে 12 লাখ নেফ্রন থাকে। এই যে নেফ্রনের ছবিটা একটা আলাদা করে দেওয়া হয়েছে, এই নেফ্রনগুলো এই যে এরকম এক একটা জায়গার মধ্যে, প্রত্যেকটার মধ্যে এরকম করে নেফ্রন থাকে। এরকম করে এক একটা কিডনিতে প্রায় 10 লক্ষ 12 লক্ষ নেফ্রন থাকে। যখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আসছে তখন এসে দেখো এই যে এখানে একটা সিঙ্গেল করে নেফ্রনের ছবি দেওয়া আছে, এই দিক দিয়ে প্রবেশ করছে। এই যে এখান থেকে এদিকে প্রবেশ করে আসছে, এটাকে বলা হয়, যে অংশটা দিয়ে প্রবেশ করে সেটাকে বলা হয় ইফারেন্ট।
এখানে প্রবেশ করছে, প্রবেশ করার পর এই যে এখানে জালের মতো দেখা যাচ্ছে, রক্তের ধমনীয় শিরার মাঝখানে আরেক রকমের নালী থাকে যেটাকে বলা হয় কৈশিক নালী বা কৈশিক জালিকা, অর্থাৎ অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জালের মতন রক্তনালী থাকে, সেই জন্য এটাকে কৈশিক জালিকাও বলা হয়ে থাকে। এই ইফারেন্ট পথ দিয়ে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা যখন এই কৈশিক জালিকার মধ্যে আসে তখন এই কৈশিক জালিকাটা ছাঁকনির মতো কাজ করে। এই কৈশিক জালিটাকে বলা হয় গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসে যখন আসে সেখান থেকে আবার এই নিচে দেখো একটা আবার সিমের বিচির মতন ক্যাপসুলের মতন আছে যেটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। হ্যাঁ, বোম্যান্স। তাহলে দেখো এই যে এখানে জালের মতন আছে, এই জাল হচ্ছে কৈশিক জালিকা যার নাম হচ্ছে গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাসের নিচে যে সিমের বিচির মতন অর্ধচন্দ্রাকৃতির যে অংশটা আছে সেটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। এখান থেকে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং যার মধ্যে নানান রকমের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলো সহ রক্তটা যখন এখানে আসে তখন এখানে এই ছাঁকনি দিয়ে ছাঁকা হয়। তারপরে এই বোম্যান্স ক্যাপসুল দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে নালী আছে এই নালী দিয়ে ক্রমান্বয়ে নিচের দিকে চলে আসে। যখন নিচের দিকে চলে আসে এখানে এসে কিন্তু আরও অসংখ্য জালিকা থাকে, এই জালিকার মধ্যে দিয়ে এইটা যেতে থাকে। আমরা যেমন যখন চা বানাই তখন চা বানানোর পরে ছাঁকনির মধ্যে দিয়ে তরল যে অংশটা থাকে সেই তরল অংশটাকে আমরা চা হিসাবে পান করি, আর যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোকে কিন্তু আমরা ফেলে দিই। আর এখানে কিন্তু হয় তার উল্টো ব্যাপারটা। এখানে এই যে এখানে যে বোম্যান্স ক্যাপসুলটা আছে এখানে সেই যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো সেগুলোকে ফেলে দিচ্ছে এবং তরল অংশটা রয়ে যাচ্ছে। এই যে এখানে যে জালির মতো আরও অসংখ্য জালির মতন আছে এখানে পর্যায়ক্রমে নামছে, নামতে নামতে এখানে আসছে। এখানে এসে এরা প্রায় প্রতি মিনিটে 125 সিসি রক্তকে পরিশুদ্ধ করে। এই যে বিভিন্ন ধাপ অতিক্রম করে আসছে গ্লোমেরুলাসের ভিতর দিয়ে, বোম্যান্স ক্যাপসুলের ভিতর দিয়ে, এই নালিকা দিয়ে, অসংখ্য জালের মতন অংশ দিয়ে যতই পর্যায়ক্রমে আসছে আস্তে আস্তে পার মিনিটে 125 সিসি রক্ত পরিশুদ্ধ করে। কিন্তু এই 125 সিসি রক্তের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় বেশিরভাগ অংশটাই সে আবার ফেরত পাঠিয়ে দেয়, অর্থাৎ আবার হৃৎপিণ্ডের দিকে পাঠিয়ে দেয়। এই যে এখান দিয়ে যাচ্ছে, এখানে যদি 125 সিসি পরিশুদ্ধ করে এই ছাঁকনির মাধ্যমে, পরিশুদ্ধ করার পরে প্রতি মিনিটে দেখা যায় যে হয়তো 1 সিসি 1 কিউবিক সেন্টিমিটার প্রতি মিনিটে ইউরিন তৈরি করছে। 1 মিনিটে 125 সিসি রক্তকে পরিশুদ্ধ করে এবং সেখান থেকে 1 সিসি ইউরিন তৈরি করে। আর এই যে পরিশুদ্ধ হয়ে আসছে 124 সিসি বাকি থাকছে, সেইটা আবার এখান দিয়ে এই যে এই অংশ দিয়ে চলে আসছে। হ্যাঁ, চলে এসে এই অংশটা হচ্ছে এখানে দেখো এই যে বৃক্কটা আছে, বৃক্কের এই যে এখানে এই যে এর কিছুটা অংশ ছিল ভিতরে আর কিছুটা অংশ বাইরে, এই অংশটা হচ্ছে এইখানকার অংশগুলো। যখন এই নেফ্রন থেকে বের হয়ে আসছে, নেফ্রন থেকে বের হয়ে এই 124 সিসি বিশুদ্ধ রক্তকে আবার সে পরিশুদ্ধ করছে, এখান থেকে আবার সে আবার এখান দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই ডরসাল অ্যাওর্টা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে এখানে ছাঁকনির মাধ্যমে ছাকার পরে যে ইউরিনটা তৈরি হচ্ছে, ইউরিন তৈরি হওয়ার পরে বাকি যে অংশটা থাকছে সেটাকে আবার রেনাল ভেইন, এটা হচ্ছে রেনাল অ্যাওর্টা, রেনাল ধমনী, আর এটা হচ্ছে রেনাল ভেইন। এই রেনাল ভেইন দিয়ে আবার সেটাকে এই যে কিডনিটা, হ্যাঁ, এখান থেকে এই রেনাল ভেইন দিয়ে এটাকে আবার
হৃৎপিণ্ডে পাঠিয়ে দিচ্ছে। সেই হৃৎপিণ্ডে যাওয়ার পরে আবার হৃৎপিণ্ডে সেই রক্তগুলো যে সেখান থেকে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার কার্বন ডাইঅক্সাইডকে ছেঁকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে নিচ্ছে, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তকে আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দিচ্ছে। হৃৎপিণ্ড আবার ডর্সাল অ্যাওর্টার মাধ্যমে বৃক্কে পাঠাচ্ছে, বৃক্কে পাঠানোর পরে আবার এই যে নেফ্রনের মাধ্যমে এটা ছাঁকনির কাজ হচ্ছে, পরিশুদ্ধ হচ্ছে, হয়ে আবার কি হচ্ছে, আবার এরকম পর্যায়ক্রমে চলছে প্রতিনিয়ত। প্রত্যেকটা প্রাণীর দেহে প্রতিনিয়ত এরকম করে চলছে, এভাবেই পর্যায়ক্রমে চলছে। আর আমাদের দেহে ইউরিন তৈরি হচ্ছে ইউরিনারি ব্লাডারে। এই যে দেখো এখানে আরেকটু খেয়াল করো, সেটা হচ্ছে এইখানে যে ডর্সাল অ্যাওর্টা আছে আর রেনাল ভেইন আছে, এটা দুই পাশেই দুই বৃক্কের মধ্যেই এর নালীগুলো চলে গেছে। আর এইখানে দুটো বৃক্ক থেকে দুটো নালী নিচের দিকে নেমে এসেছে। এই দুটো বৃক্ষ থেকে যে দুটো নালী নিচে নেমে চলে এসেছে, এই নালী দুটাকে বলা হয় ইউরেটার। এই ইউরেটার নালী এটা হচ্ছে এই যে রেনাল ধমনী, আর এটা হচ্ছে রেনাল শিরা। এই রেনাল ধমনী আর রেনাল শিরার মাধ্যমে যে আসছে, এটা এসে এই ইউরেটারের মাধ্যমে নিচে এসে একটা থলির মতন আছে, যে থলিতে এসে অবমুক্ত হচ্ছে। অর্থাৎ এই যে ইউরেটার এখান থেকে একটা আসছে, এখান থেকে আসছে, এসে একটা থলি আসছে। এই থলিটাকে বলা হয় মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডারে এসে এই যে এখানে তৈরি হলো 1 সিসি করে ইউরিন তৈরি হচ্ছে, সেইটা এই বৃক্কের মাধ্যমে এই যে এখান দিয়ে আসছে, বৃক্কের মাধ্যমে এসে এই ইউরেটারের মাধ্যমে এই মূত্রথলিতে এসে জমা হচ্ছে। এবং পরিশেষে এইখানে থাকে একটা নালী, এই নালীটা বাইরে অবমুক্ত হয়, এটাকে বলা হয় মূত্রনালী। মূত্রথলিতে যখন একটা নির্দিষ্ট পরিমাণ মূত্র জমা হয়, অর্থাৎ এখানে এই যে মূত্রথলিটা থাকে, এখানে 700 থেকে 750 ml মূত্র যখন জমা হয়, তখন এখানে এটা তো একটা থলির মতন, এর মধ্যে একটা পর্দার মতো আছে, যেই পর্দাটাকে বলা হয় ইনভলান্টারি মাসলস। হ্যাঁ, এখানে একটা ইনভলান্টারি মাসলস থাকে, যেটা এই মূত্রথলির মধ্যে যখন বা ইউরিনারি ব্লাডারের মধ্যে যখন ইউরিন এসে জমা হচ্ছে, তখন এই 700 থেকে 750 ml যে পর্যন্ত জমা হয়, সেই পর্যন্ত একটা প্রাণী সেটাকে ধরে রাখার সক্ষমতা রাখে। এবং পরিশেষে যখন আরও নিচের দিকে নেমে আসে, তখন এখানে 300 থেকে 300 এখানে মূত্রথলিতে থাকে 700 থেকে 750 ml ইউরিন থাকে। আর যখন মূত্রনালীতে চলে আসে 300 থেকে 325, এখানে এসে যখন জমা হয়, তখন এখান থেকে আমাদের নার্ভে নক করে যে এখান থেকে সেটাকে বের করে দেওয়া দরকার। সেই মুহূর্তে আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুতন্ত্রে যখন তথ্যটা যায়, তখন সেখান থেকে যখন এখানে সে অবমুক্ত করতে পারে 300 থেকে 325 ml ইউরিন। তাহলে পারে এই যে রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম বা এক্সক্রিটরি সিস্টেমের যে ব্যাপারটা, সেটা হলো আমাদের মানব দেহের বা অন্যান্য প্রাণী দেহের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের পিছনে নিচের দিকে একজোড়া সিমের বিচির আকৃতির বৃক্ক থাকে। সেই বৃক্ক দুটো ডর্সাল অ্যাওর্টা আর রেনাল ভেইন, এই দুইটা দিয়ে দুটো কিডনির সাথে রক্ত যাওয়া আসা করার জন্য যোগাযোগ রক্ষা করে, এবং সেখান থেকে বৃক্কের মাধ্যমে যায়, বৃক্ক থেকে নেফ্রনে যায়, নেফ্রন থেকে আবার ফিরে এসে আবার হৃৎপিণ্ডে যাচ্ছে,
হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিচ্ছে, সেটা ফুসফুস আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দিচ্ছে, হৃৎপিণ্ড থেকে আবার এখানে আসছে, এরকম করে পর্যায়ক্রমে যাচ্ছে আসছে। এই প্রক্রিয়া প্রতি মুহূর্তে চলছে, অর্থাৎ অনবরত চলছে, সবসময় চলছে। এবং যখন এটা এই যে এখানে এসে ইউরিনটা জমা হচ্ছে, সেই ইউরিনটা এই ইউরেটার দিয়ে এই ইউরিনারি ব্লাডারে এসে জমা হচ্ছে। ইউরিনারি ব্লাডারে ম্যাক্সিমাম 700 থেকে 750 ml পর্যন্ত জমা হয় এবং পরিশেষে এই মূত্রনালী দিয়ে সেটাকে অবমুক্ত করে। এটাই হচ্ছে রেচনতন্ত্র, যার মাধ্যমে নাইট্রোজেন ঘটিত যে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো আছে, এর আগে বললাম অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, হ্যাঁ, এই জাতীয় ইউরিক অ্যাসিড, এই জাতীয় বর্জ্য পদার্থগুলোকে সে বের করে দেয়। হৃৎপিণ্ডতে যে পরিশুদ্ধ রক্ত আসছে সেটা আসলে অক্সিজেন সমৃদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আসে, আর বাকি যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে পরিশুদ্ধ করে সেটা কিন্তু এই নেফ্রন করে থাকে। নেফ্রনের কাজ হলো বাকি যে ক্ষতিকারক বা বর্জ্য পদার্থগুলো থাকে সেই বর্জ্য পদার্থগুলোকে সে এখান থেকে মুক্ত করে পরিশুদ্ধ করে আবার পাঠিয়ে দেয়। এখন দেখো এই যে বৃক্ক আছে, একজোড়া বৃক্ক থাকে, এই বৃক্কগুলো দৈর্ঘ্যে থাকে 12 থেকে, এই বৃক্কগুলো দৈর্ঘ্যে হয়ে থাকে 12 থেকে 13 সেন্টিমিটার হয়ে থাকে, আর প্রস্থে থাকে 6 সেন্টিমিটার মতন। আর এর যে পুরুত্ব, অর্থাৎ এগুলো কিন্তু নিরেট ফাঁপা কোনো বস্তু না, এগুলো একটা মাংসল পিণ্ডের মতন, এর পুরুত্ব থাকে 3 সেন্টিমিটার মতো। আর এই প্রতিটা এক একটা বৃক্ক ওজনে প্রায় দেখো বৃক্ষগুলোর ওজন থাকে নারী পুরুষ ভেদে পার্থক্য হয়ে থাকে কিছুটা, সেক্ষেত্রে 150 গ্রাম হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে, মেল যেটা, হ্যাঁ, আর 130 গ্রাম মতন হয়ে থাকে। এটা একেবারে সবসময় যে একেবারে অ্যাকুরেট একটা ওজন তা না, মানুষ ভেদে ওজন বুঝে নানান রকম বিষয় এটা কিছু হেরফের হতে পারে। তো মোটামুটি একটা বৃক্কের এই একটা অবস্থা হয় যে দৈর্ঘ্য থাকে, অর্থাৎ দৈর্ঘ্য থাকে 12 থেকে 13 সেন্টিমিটার, এটা প্রস্থে থাকে 6 সেন্টিমিটার, আর এর ভিতরের যে পুরুত্ব, এই জায়গাটা কিন্তু ফাঁপা থাকে। এই যে এখানে যে ফাঁপা অংশটা আসছে, এই ফাঁকা অংশটা এখান থেকে আবার রেনাল ভেন দিয়ে যাচ্ছে, তো এই যে পুরুত্বটা, এই পুরুত্বটা থাকে 3 সেন্টিমিটার। আর এটা পুরোপুরি ওজন থাকে, মেলের ক্ষেত্রে 150 গ্রাম থাকে, ফিমেলের ক্ষেত্রে 130 গ্রাম হতে পারে, এটা কম বেশি হতে পারে, একেবারে নির্দিষ্ট করে কিছু নাই। আর এই যে নেফ্রনের কথা বলা হলো, নেফ্রন এক একটা কিডনিতে প্রায় 10 থেকে 12 লক্ষ যে নেফ্রন থাকছে, প্রতিটা নেফ্রন এক একটা নেফ্রন 3 সেন্টিমিটার ওজনের হতে পারে, হ্যাঁ, 3 সেন্টিমিটার। এইরকম এক একটা নেফ্রনের ওজন হতে পারে 3 সেন্টিমিটার। আর নেফ্রন থাকে যে 10 থেকে 12 লক্ষ হচ্ছে, তাহলে পারে এই 10 থেকে 12 লক্ষ নেফ্রনকে যদি তুমি এই 3 সেন্টিমিটার দিয়ে একসাথে যুক্ত করো, এইরকম লম্বা একটা নালীর মতন এরকম যুক্ত করলে পারে এটা হয়ে যায় প্রায় 36 কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। অর্থাৎ 12 থেকে 13 লক্ষ হচ্ছে, তাহলে পারে এইটা একেবারে এক একটা কিডনির মধ্যে যেই পরিমাণ আছে সেই পরিমাণ নেফ্রনকে যদি তুমি যুক্ত করো, তাহলে দেখা যাবে যে এটা 36 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তাহলে দেখো আমাদের রেচনতন্ত্রের মধ্যে এইটাই হচ্ছে তোমাদের রেচনতন্ত্রের চিত্রটা। তোমাদের বইতেও আছে, চিত্র অবশ্যই প্র্যাকটিস করতে হবে, চিত্র প্র্যাকটিস না করলে পারে কিন্তু পড়াটা বোঝা যাবে না। আর পড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ চিত্র তোমাকে শিখতেই হবে, ভালো করে শিখতে হবে, ভালো করে শিখে এটার সাথে তোমাকে সামঞ্জস্য রেখে পড়াটা শিখতে হবে, তাহলে পড়াটা তোমার জন্য সহজ হবে। সেক্ষেত্রে এই যে এখানে কতগুলো অঙ্গ আছে, তার মধ্যে বললাম যে প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক, একজোড়া বৃক্ক থাকে, এই একজোড়া বৃক্কের মাধ্যমে বৃক্কটা আবার
ছাঁকনির কাজ করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয় এবং রক্তটাকে আবার পরিশুদ্ধ করে আবার পাঠিয়ে দেয়। সেখানে বৃক্ক একটা প্রধান ভূমিকা পালন করছে। তার মধ্যে যে এখানে নেফ্রনগুলো থাকে, সেই নেফ্রনগুলোর মাধ্যমেই ছাঁকনির কাজ করে থাকে এবং পরিশেষে যে বর্জ্য পদার্থগুলো যেখানে তৈরি হচ্ছে সেটা ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে এসে জমা হয়। ব্লাডার মানে একটা থলির মতন বা মূত্রথলি। এই ইউরিনারি ব্লাডারে এসে জমা হচ্ছে যখন একেবারে ফুল হয়ে যাচ্ছে, তবে মানুষ এই যে ব্লাডারের যে সক্ষমতা, এটা বেশ কিছুক্ষণ এটাকে চেপে রাখা সম্ভব হয়। তবে এই যে এটা তো বর্জ্য পদার্থ, অর্থাৎ এটাকে শরীরে অপ্রয়োজনে খুব বেশি সময় করে ধরে রাখাও আসলে স্বাস্থ্যসম্মত নয়। সেরকম কোনো বিশেষ কোনো সিচুয়েশন না হলে, বিশেষ কোনো অবস্থা যদি তৈরি না হয়, তাহলে পারে যেহেতু এটা বর্জ্য পদার্থ, সেই জন্য এটা যখন এটা বের করে দেওয়ার দরকার হয় তখন এটা বের করে দেওয়াটাই ভালো হয়। আর পরিশেষে এই মূত্রনালী দিয়ে বাইরে অবমুক্ত হচ্ছে। এই হচ্ছে রেচনতন্ত্র। তাহলে পরে আজকে এটুকুই থাকলো। তোমরা বাসায় এই চিত্রগুলো প্র্যাকটিস করবে এবং চিত্রের কোনটাতে কি নাম, কোন অংশে কি নাম, কোন অংশে কি কাজ, সেইগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামীতে হয়তো আবার কখনো ক্লাস পেলে বাকিটা করা যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।